নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ স্থগিত আপিল বিভাগের। 2018 সালে রায় দেন ভারপ্রাপ্ত বিচারপতি আব্দুল ওয়াহিদ মিয়া। রাজনৈতিক দলগুলোর সাথে আজ আবারও ঐক্যমত্য কমিশনের বৈঠক। গুরুত্ব পাচ্ছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি বিষয়ক প্রস্তাব। কুমিল্লায় ধর্ষণ মামলার মূল আসামিকে যাত্রাবাড়ি থেকে গ্রেফতারের পর নেওয়া হয় মুরাদনগরে। ভুক্তভোগীর ভিডিও ছড়ানোর দায়ে আরও 4 জন আটক। গাজায় থামেনি ইসরায়েলি নারকীয়তা। শুধু শনিবারে 81 ফিলিস্তিনির মৃত্যু। পশ্চিম তীরেও 6 মাসে বিধ্বস্ত 1000-এর বেশি স্থাপনা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সবাইকে, সাথে আমি জান্নাতুল কলিয়াছি। শুরুতেই শিরোনামগুলো জানাচ্ছিলাম। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধি অনুমোদন করে 2018 সালে আপিল বিভাগের দেয়া রায় স্থগিত করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চ। সকালে এই আদেশ দেন আপিল বিভাগ। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলায় রায়ের ধারাবাহিকতায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা 2017 প্রজ্ঞাপন আকারে 2017 সালের 11 ডিসেম্বর প্রকাশ করা হয়। এই বিধিমালা গ্রহণ করে 2018 সালের 3 জানুয়ারি আদেশ দেন 5 সদস্যের আপিল বিভাগ। আর এই আদেশের পুনর্বিবেচনা চেয়ে তৃতীয় পক্ষ হিসেবে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সহ 8 আইনজীবী মে মাসে আপিল বিভাগে আবেদন করেন। আবেদনটি গত 21 মে আপিল বিভাগের চেম্বার আদালতে উঠে। সেই দিন আদালত আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার শুনানি হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি ছুড়ে 6 জনকে হত্যার ঘটনায় 4 জনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। গ্রেফতার 4 আসামি হলেন শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল। আজ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ মামলাটির শুনানি হওয়ার কথা। এর আগে মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। এর আগে গত 3 জুন এই মামলার পলাতক 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাচ্ছি আমরা। সেখান থেকে আমাদের সহকর্মী মাইনুল মারুফ যোগ দিচ্ছেন। মারুফ, একটু জানাবেন শুনানি কখন শুরু হবে এবং এই প্রসঙ্গে আরো বিস্তারিত কি কি তথ্য আপনার কাছে আছে? চানখারপুলে যে 5 আগস্ট 5 জন থেকে 6 জনকে যে হত্যা করা হয়, সেই হত্যা মামলার কিন্তু আজ শুনানির জন্য দিনটি নির্ধারিত ছিল এবং সে অনুযায়ী আজ সকালে কিন্তু 4 জনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে এবং এই 4 জনই গ্রেপ্তার রয়েছেন। বাকিরা কিন্তু এই মামলায় পলাতক রয়েছেন এবং বাকি যে আসামিরা পলাতক রয়েছেন, যেমনটা আপনি বলছিলেন যে হাবিবুর রহমান সহ অন্যান্যরা, এবং সেই আসামিদের জন্য কিন্তু কিছুদিন আগে কিন্তু আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের অনুপস্থিতিতেই তাদের বিচার কাজ চলমান থাকবে সেই লক্ষ্যে। এবং আজ কিন্তু এই মামলার পরবর্তী যে সকল কার্যক্রম রয়েছে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির আগে সেই সকল কার্যক্রম কিন্তু এখানে হবে। যেহেতু তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে সময় দিতে হবে। সেই লক্ষ্যে আজ প্রথম দিনের মতো কিন্তু এই শুনানি হওয়ার কথা ছিল এবং আইনজীবীদের যে সকল আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে তারা তাদের যে মামলার প্রস্তুতি সহ অন্যান্য বিষয়ের জন্য তারাও 21 দিনের সময় পাবেন। সব মিলে অভিযোগ গঠনের শুনানি কিন্তু আজ হচ্ছে না এবং এই মামলার অভিযোগ গঠনের শুনানি হয়তো আইনজীবীদের উপর নির্ভর করবে কবে হবে। তবে আরেকটি মামলাও ছিল আজ আবু সাইদ রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলা এবং সেই মামলার অভিযোগ গঠনের বা তদন্ত প্রতিবেদন দাখিলের কিন্তু আজকের দিনটি ধার্য ছিল। আর যে ফর্মাল চার্জ তা আজ ট্রাইব্যুনালে দাখিলের কথা ছিল। তবে আমাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে প্রসিকিউশন জানিয়েছে যে প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আজ কিন্তু ফর্মাল চার্জ দাখিল হবে না। হয়তো আগামী কর্মদিবসে এই ফর্মাল চার্জ দাখিল করা হতে পারে। এর পাশাপাশি আজ সকালে যে 4 জনকে আনা হয়েছে এবং তাদের কিন্তু আজ দুপুর 2টায় কিন্তু ট্রাইব্যুনালের বিচারপতিরা বসবেন, তখন এই মামলার শুনানি হবে। জি, ধন্যবাদ আপনাকে মারুফ। 3 দিন বিরতির পর রাজনৈতিক দলগুলোর সাথে আজ আবারও বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকালে 10:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়ার কথা বৈঠকটি। দ্বিতীয় পর্যায়ে 6 দিনের আলোচনা হয়
9টি এজেন্ডা। শুধুমাত্র সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ সহ 2টি বিষয়ের পরিবর্তনে সম্মত হয়েছে সবগুলো রাজনৈতিক দল। গেল বুধবার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে এনসিসি গঠন এর প্রস্তাব থেকে সরে আসে ঐকমত্য কমিশন দেয় সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে নতুন প্রস্তাব। আলোচনায় আবারও উঠে আসে প্রধানমন্ত্রীর মেয়াদ প্রসঙ্গ, জানিয়ে কমিশনের প্রস্তাবনার সাথে একমত পোষণ করে বিএনপি। এদিকে সংবিধানের মূলনীতি প্রসঙ্গে দেয়া প্রস্তাবে রাজি বেশিরভাগ রাজনৈতিক দল। প্রথম দফায় বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 33টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে 45টি অধিবেশন আলোচনা করছে কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠক শুরু হবার কথা। সেখান থেকে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ যোগ দিবেন। সবুজ, একটু জানাবেন আমাদের বৈঠক এখন কোন কোন দল যোগ দিয়েছে এখনো পর্যন্ত, আর কি তথ্য আছে এ প্রসঙ্গে? একই সাথে জানতে চাই আজ আলোচনার বিষয়বস্তু কি কি? কলি মাত্রই বৈঠকটি শুরু হয়েছে এবং এর মধ্যেই যে রাজনৈতিক দলগুলো অর্থাৎ 33টি রাজনৈতিক দল মূলত ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম থেকেই বৈঠকে যুক্ত হচ্ছে এবং প্রত্যেকটি দলের প্রতিনিধিরা এর মধ্যেই ঐকমত্য কমিশনের যে আজকের বৈঠকটি অর্থাৎ দ্বিতীয় দফায় 7ম দিনের যে বৈঠকটি সেই বৈঠকটিতে যোগ দিয়েছেন। হয়তো 2-1 এখনো আসা বাকি রয়েছে, তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন। এবং আজকে মূলত 2টি এজেন্ডা নিয়ে বৈঠকে আলোচনা হবে। মূলত এর আগের দিন গত বুধবারে যে সর্বশেষ বৈঠকটি হয়েছে 6ষ্ঠ দিনে, সেখানে মূলত এনসিসির যে গঠনের কথা বলা হয়েছিল আগে, সেই এনসিসির জায়গা থেকে ঐকমত্য কমিশন সরে এসে মূলত সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে একটি প্রস্তাবনা দেয় এবং সেই কমিটি নিয়ে মূলত গত বৈঠকে আলোচনা হয়েছিল। সেটি নিয়ে আজকে সেটির গঠন প্রক্রিয়া নিয়ে মূলত আজকে আলোচনা হবে এবং এর পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন প্রক্রিয়া নিয়ে এর আগের বৈঠকগুলোতে আলোচনা হয়েছিল। দ্বিকক্ষ বিশিষ্ট বৈঠকে মূলত 2টি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। নিম্নকক্ষের মধ্যে উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া কেমন হতে পারে সেটি নিয়ে মূলত আলোচনা হবে এবং এর মধ্যেই কমিশনের যে সহসভাপতি তিনি কথা বলছেন, প্রারম্ভিক যে বক্তব্য সেই বক্তব্য দিচ্ছেন, আমরা তার কথাটিও কিছুটা শুনতে পারি। আমাদের সকলের লক্ষ্য ছিল যে একটি ফ্যাসিবাদী শাসন থেকে আমরা মুক্ত হব। আমাদের লক্ষ্য ছিল যে ব্যবস্থা ফ্যাসিবাদী শাসনকে তৈরি করেছে তার কাঠামোগত পরিবর্তনগুলো আমাদের করতে হবে। এই সংকল্পের থেকে সমস্ত রকম মত পার্থক্যকে পাশে রেখে আমরা সকলে সমবেত হয়েছি। বের হয়ে যান। আপনাদের কর্মীরা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ভোররাতে রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়, পরে নিয়ে যাওয়া হয় কুমিল্লায়। এর আগে ভিডিও ছড়ানোর অভিযোগে আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন সুমন, রমজান, আরিফ ও অনিক। গেল 26 জুন রাতে বাহেরচর 5 কিত্তা এলাকায় বসতঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সে সময় এলাকাবাসীর হাতে আটক এবং মারধরের শিকার হন অভিযুক্ত ফজর আলী। পরে তিনি পালিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ ভিকটিমের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। শুক্রবার ভুক্তভোগী এ বিষয়ে থানায় মামলা করেন। যেহেতু একটি ধর্ষণ মামলা হয়েছে এবং এটি তদন্ত চলছে, তদন্তের পর্যায়ে যদি জানা যায় এই ঘটনার অন্য কোনো মোটিভ আছে কিনা কিংবা এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, আমরা সবাইকে আইনের আওতায় আনব। দর্শক, এই প্রসঙ্গের আরও বিস্তারিত তথ্য জানাতে কুমিল্লা থেকে আমাদের সহকর্মী খোকন চৌধুরী সরাসরি যোগ দিচ্ছেন। খোকন, কখন নাগাদ আসামিদের আদালতে তোলা হতে পারে একটু ধারণা থাকলে আমাদের বলবেন, আর এই মামলার বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা?
কলি, এই মামলার যে বিশেষ করে মূল আসামি সহ যে 5 জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে ফজর আলী আমরা জেনেছি, পুলিশের সঙ্গে যেটি কথা বলে জেনেছি, তিনি প্রথম দিনের ঘটনার সঙ্গে যখন জনতার হাতে আটক হন তখন কিন্তু তাকে ব্যাপক মারধর করা হয়। গতকাল গ্রেপ্তারের পর কিন্তু তাকে আসলে যে পুলিশের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকি যে 4 জন যারা বিডিউটি ছড়িয়ে দেওয়ার পেছনে যারা কাজ করেছে তাদের যে 4 জনকে আটক করা হয়েছে তারা কিন্তু এখনও পুলিশ হেফাজতে রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষেই কিন্তু তাদেরকে আসলে আদালতে তোলার কথা রয়েছে। ঠিক কয়টা নাগাদ তুলবেন এইসব বিষয়ে কিন্তু আসলে পুলিশ আমাদেরকে কোনো নিশ্চিত করে বলেনি, তবে বলেছেন তাদেরকে আজকেই হয়তো আদালতে তোলা হবে এবং তাদের বিরুদ্ধে কিন্তু আলাদা করে বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে আমাদেরকে যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। ঘটনার পর থেকে কিন্তু আসলে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ যে সামাজিক মাধ্যমগুলি রয়েছে সেখানে কিন্তু একটি তোলপাড় অবস্থা চলছে এবং মানুষ কিন্তু আসলে এটিকে নিন্দা জানাচ্ছেন। যারা এই যেভাবে হোক এই যে নগ্ন ভিডিওটা ছড়িয়ে দিয়েছেন এই বিষয়ে কিন্তু আসলে মানুষের মধ্যে একটি চরম ক্ষোভ আমরা লক্ষ্য করেছি। একদমই তাই। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর রূপায়ণ টাওয়ারে এনসিপির বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। পত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে 30 কার্যদিবস বলা হয়েছিল, সেই 30 কার্যদিবস পার হয়ে গিয়েছে, কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকে এই দাবিটি এসেছিল যে জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। ফলে সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের মাধ্যমে এটি দিবেন, পরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই 3রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার পাঠ করব এবং 5ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। 5ই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণ অভ্যুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল। ফলে সেই মুক্তি উদযাপনে আমরা 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। আমি যদি সংক্ষেপে আরেকবার বলি, 1 জুলাই থেকে 30 জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, এর মধ্যে 16 জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালিত হবে। 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ, 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। এবং আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে, যে কমিটির যারা পুরো এই পদযাত্রাটি বা এই পুরো জুলাই মাসের কর্মসূচিটি যারা তত্ত্বাবধান করবেন, বাস্তবায়ন করতে কাজ করবেন, এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জাতীয় এনসিপির বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে বক্তব্য রাখছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি শুনছিলাম তার কথা। জামালপুরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডেকে নিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে ইসলামপুর উপজেলার জিগাতলা চর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়নে আওয়ামী লীগের যুব এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। স্বজনদের দাবি, গভীর রাতে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রহিমকে ডেকে নেয় কয়েকজন। এরপর বাড়ির উঠানে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাধা দিলে স্ত্রী সহ স্বজনদের মারধর করা হয়। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
10-12 জন লোক একটা ট্রলারে করে আসে, প্রথমে তার বাড়িতে নক করে, সে দরজা খুলে নেয়, বলছে যে আপনার সরকারি লোক। সে ওই দরজা খুলছে, দরজা খোলার পরে যখনই তারে মারতে গেছে, লাঠি সোটা দিয়ে বাড়ি দিয়েছে, তখন সে দূরে পালানোর চেষ্টা করছে। উঠানে চলে আসলে ওখানে কোপায় জখম করছে। পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা সহ 9 দফা দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, একটু জানাবেন আর কি কি দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা? সকাল 10টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে এবং বিভাগ থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন রাজশাহীর প্যারিস রোড থেকে রাজশাহীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা এখন আবারও প্রশাসন ভবনের যে মূল ফটক সেখানে যাচ্ছেন এবং তাদের যে 9 দফা দাবি, তারা বলছেন 9 দফা দাবি আদায় না হলে তাদের যে আন্দোলন তারা কিন্তু সেটি চালানো হবে। এবং আমি দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা কিন্তু এই 9 দফা দাবি নিয়ে গোটা ক্যাম্পাসে কিন্তু বিক্ষোভ করছেন এবং তাদের দাবি দেওয়ার মধ্যে যেমনটি রয়েছে যে কেন্দ্রীয় গ্রন্থাগারের যে অবকাঠামো, প্রযুক্তিগত যে সংস্কার সেটি করতে হবে এবং পূর্ণাঙ্গ যে টিএসসিসি দ্রুত কার্যকর করতে হবে, সেই সাথে সাথে রাকসুর যে পূর্ণাঙ্গ তফসিল অবিলম্বে ঘোষণা করতে হবে। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ আবাসিকতা রোডম্যাপ ঘোষণা করতে হবে। ক্যাম্পাসে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কার্যকরী যে নিরাপত্তা সেটা চালু করতে হবে এবং পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন এবং খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে 50 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল হিসেবে কার্যকর যে ভূমিকা সেটি রাখতে হবে এবং হল এবং ডাইনিংয়ের যে খাবারের যে বিভিন্ন সমস্যা রয়েছে, অসঙ্গতি রয়েছে, সেই অসঙ্গতিগুলোও কিন্তু সমাধানে এই 9 দফা দাবি এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি যৌক্তিক এবং তাদের দাবি দেওয়া না মানা হলে আগামীতে তারা আরও আন্দোলন দিবেন এবং নতুন নতুন কর্মসূচি দিবেন। এবং এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবনে সেখানে শিক্ষার্থীরা যাচ্ছেন এবং শিক্ষার্থীরা সেখানে আন্দোলন করবেন। বলি ধন্যবাদ আপনাকে তারেক। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার বর্বরতম হামলায় নিহত হয়েছে আরও 81 ফিলিস্তিনি, আহত 4 শতাধিক। উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুতদের আশ্রয় স্থল লক্ষ্য করে ছুড়েছে গোলা। আক্রান্ত গাজা সিটি, দেইর আল বালাহ, আল মাওয়াসি সহ বিভিন্ন এলাকা। আবারও ত্রাণ নিতে গিয়ে প্রাণহানির ঘটনা হয়েছে রাফা এবং নেতজারিম করিডোরে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা OCHA জানিয়েছে গাজায় 82% বেশি এলাকা ইসরায়েলের সামরিক অভিযানের আওতায়। গত মার্চে ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের পর নতুন করে বাস্তুচ্যুত হয়েছে 6,84,000 ফিলিস্তিনি। গাজায় 20 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির শিকার 56,400-এর বেশি মানুষ, আহত 1,33,000-এর বেশি। গত 6 মাসে পশ্চিম তীরে ইসরায়েল সামরিক বাহিনীর অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে ফিলিস্তিনিদের 1000-এর বেশি ঘরবাড়ি। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত IDF-এর হামলায় প্রাণ গেছে কমপক্ষে 55 জনের। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার জেনিন, তুলকারেম এবং নূর শামস শরণার্থী শিবির। জেনিনেই পুরোপুরি ধ্বংস করা হয়েছে 6 শতাধিক বাড়ি, আরও বিপুল সংখ্যক স্থাপনা বসবাসের অযোগ্য। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তুলকারেম এবং নূর শামসের 4 শতাধিক স্থাপনা। দুটি এলাকায় ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত কমপক্ষে 2,500 ঘরবাড়ি। ইরানের সাথে সংঘাত থামার পর আবারও ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ইসরায়েলে। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার তেল আবিবের বিভিন্ন সড়কে জড়ো হন হাজার হাজার মানুষ। জিম্মি মুক্তিতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর পদত্যাগের দাবি তোলা হয়। ইসরায়েলি পতাকা, জিম্মিদের ছবি সহ নানা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল। তবে গত 13 জুন ইরানের সাথে সংঘাতের পর কিছুটা শান্ত ছিল সেই পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার শিকার পারমাণবিক স্থাপনাগুলোর সংস্কারে গোপন তৎপরতা চালাচ্ছে ইরান। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানা যায়, এই তথ্য বলা হয় ইস্পাহান সহ অন্যান্য স্থাপনায় নতুন করে শুরু হয়েছে খোঁড়াখুড়ি। বিশ্লেষকরা বলছেন তাদের এই পদক্ষেপ পুনরায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার শঙ্কা বাড়াচ্ছে, ফলে যে কোনো মুহূর্তে ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতি। এদিকে 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়ামের পরিণতি কি হয়েছে তা স্পষ্ট নয়। ইরান এসব ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে বলে গুঞ্জন উঠলেও সেগুলো এখন কোথায় আছে তা নিশ্চিত হওয়া যায়নি।